আজকের ক্লাসে আমরা আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই উক্ত অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আমাদের উক্ত প্রশ্নতে বলা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এ দর্পণ ব্যবহার করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। তাহলে আমাদের অথবা এই কোয়েশ্চেনটাই একইভাবে আসতে পারে যে গাড়িতে সাইড মিরর আসলে কেন ব্যবহার করা হয়। তাহলে আমাদের ড্রাইভিং করার জন্য কিন্তু রিয়ার ভিউ মিরর, সাইড মিরর, বিভিন্ন ধরনের মিরর আসলে আমাদের দরকার হয়, তাই না? আমাদের গাড়ি যখন আমরা চালনা করি তখন আমাদের গাড়ির আশেপাশে কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদের দেখাটা জরুরি। শুধুমাত্র সামনে তাকায় কিন্তু গাড়ি চালানো যাবে না। ধরো তুমি লেন পরিবর্তন করবা, তো তোমাকে তখন পেছনে খেয়াল রাখতে হবে যে পেছনে কি হচ্ছে। ধরো তুমি গাড়িকে পার্কিং করবা, তখন হলো গিয়ে তোমাকে সামনে পেছনে দুই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু ঠিকঠাক মতো ড্রাইভ করার জন্য অন্যতম একটা শর্ত হলো গিয়ে গাড়ির মধ্যে দর্পণকে ব্যবহার করা। গাড়ির মধ্যে শুধু দর্পণ লাগায় রাখলেই হবে না, সেই দর্পণকে আমাদেরকে ব্যবহারও করতে হবে। সো আমরা এটার আনসার কিভাবে করতে পারি একটু দেখে নেই। গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হচ্ছে গাড়ির আশেপাশে কি ঘটছে সেটাকে খেয়াল রাখা। আর এ কাজে দর্পণই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের গাড়ির সাধারণত দুই পাশে দুটি এবং সামনের দিকে একটি সহ মোট জেনারেলি তিনটি দর্পণ থাকে। সো এগুলো ড্রাইভারকে গাড়ির দুপাশে এবং পেছনে দেখতে আসলে সাহায্য করে। ধরো তুমি গাড়ি ড্রাইভ করতেছো, মিরর নাই, তাহলে তোমাকে জানালা দিয়ে মাথাটা বের করে এরকম পেছনের দিকে তাকায় দেন কি করতে হবে। তুমি ধরো ডান সাইড দেখতে পারলা, বাট বাম সাইড এটা কিভাবে দেখবা? আরেক সিটের উপর দিয়ে উঠে যে এটা তো আসলে পসিবল না, তাই না? তখন গাড়ি অ্যাক্সিডেন্টই হয়ে যাবে। সো দ্য থিং ইজ যে গাড়ি ড্রাইভার কি করতে পারে, তার নিজের সিটে বসে জাস্ট মাথা না ঘুরে জাস্ট এদিকে এদিকে তাকাই সামনে পেছনের জিনিসগুলোকে আসলে সে পর্যবেক্ষণ করতে পারে। ফলে ড্রাইভার আসলে সামান্য কি করতে পারে, মাথা ঘুরিয়ে আসলে গাড়ির চারপাশটা দেখে নিতে পারে। গাড়িতে থাকা এই যে এই আয়নাগুলো ব্যবহার করেই আসলে ড্রাইভার তার হাতটাকে সর্বদা স্টিয়ারিং হুইলে রেখে সামনে বা পেছনে নজর রাখতে পারেন। এই জন্যই আমাদের নিরাপদ ড্রাইভিং এ দর্পণ ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজন। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে পাহাড়ি রাস্তার বাঁকে দর্পণকে কেন ব্যবহার করা হয়। সেম কোয়েশ্চেন আরো বলা যেতে পারে পাহাড়ি রাস্তায় 90 ডিগ্রি বাঁকে গলীয় দর্পণ ব্যবস্থা করা প্রয়োজন বা গলীয় দর্পণ স্থাপন করা প্রয়োজন, বা পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক কেন। একই কোয়েশ্চেন টাইপের মোটামুটি, সো একই ধরনের উত্তর হবে। বেসিক্যালি আমরা পাহাড়ে যারা গিয়েছি তারা অলরেডি জানি যে আমাদের পাহাড়ি রাস্তাগুলো আসলে কেমন হয়। পাহাড়ি রাস্তা কেমন হয়, খুব বেশি পরিমাণে আঁকাবাঁকা হয় না আমাদের পাহাড়ি রাস্তাগুলো। তাহলে আমরা যদি একটু পাহাড়ি রাস্তাটার কথা চিন্তা করি, ধরো আমাদের রাস্তা মনে করো এরকম রাস্তা আমাদের দেখি বাংলাদেশে রাস্তা আস্তে 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 স্লোলি হলো গিয়ে এরকম করে এরকম করে মানে আস্তে আস্তে যায়। কিন্তু পাহাড়ের মধ্যে রাস্তা কি হয়েছে না, একদম ধরো এরকম করে এসে একদম ডিরেক্ট একদম মনে করো এরকম 90 ডিগ্রি বেঁকে গেছে। এখন তুমি এদিক দিয়ে আসতেছো, ঠিক আছে, এখন তুমি এদিকে আসতেছো, এদিক থেকে ধরো একটা গাড়ি আসতেছে, সামহাও মোড়টার মধ্যে হলো গিয়ে তোমাদের দুইটা গাড়ি একটা ক্ল্যাশ লাগতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না। এই জন্য বেসিক্যালি এই যেই মোড়টা এইখানে এই বাঁকের মধ্যে মানে বাঁক বলতে মোড় বোঝায়, এই বাঁকের মধ্যে এরকম গলীয় দর্পণ ব্যবহার করা হয়। যখন ড্রাইভার হলো এদিক থেকে গাড়ি চালিয়ে আসে এবং এদিক থেকে গাড়ি চালিয়ে আসে, তখন সেই দর্পণের দিকে তাকালেই দেখতে পারে এদিকে কোনো গাড়ি আছে কিনা, এবং সেও এই দর্পণের দিকেই তাকাতে পারে যে এদিকে কোনো গাড়ি আছে কিনা। সো বেসিক্যালি এভাবে নিরাপদে ড্রাইভিং করার জন্যই আসলে পাহাড়ি রাস্তার মধ্যে এই দর্পণকে ব্যবহার করা হয়। আচ্ছা, সো আমাদের এই আনসারটা আমরা কিভাবে দিতে পারি। আমাদের বলা হচ্ছে পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়, কিন্তু কিছু রাস্তায় এমনও বাঁক থাকে যেটা 90 ডিগ্রি বেঁকে যায়। তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না, তাই পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করাটা বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য আমাদের পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকের মধ্যে গলীয় দর্পণটাকে স্ট্যান্ডে আসলে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে দর্পণের কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসলে আসছে কিনা সেটা দেখা যায়, এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতিকে কিন্তু নিয়ন্ত্রণ করে গাড়ি নিরাপদে চালাতে পারে। চলে যাও পরবর্তী কোয়েশ্চেনে। বলা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। তাহলে আমাদের প্রতিসরণের সময় আলোক রশ্মির এই যে চলাচলের ধর্মটা সেটাকে দুইটা সূত্রে প্রকাশ করা হয়। দুইটা সূত্র কি কি? প্রথম সূত্রতে বলতেছে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। এখন এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, মনে করো এই হলো গিয়ে আমাদের একটা চিত্র, ঠিক আছে। এখন আমরা এই চিত্র থেকে বুঝতে পারি এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের প্রতিসরিত রশ্মি। সেই যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এটা হলো অবিলম্ব, এই সবগুলো জিনিস কি একটা সমতলের উপর অবস্থান করতেছে না, আর এই সমতলটাকে আমরা কি বলি, বিভেদ তল বলে থাকি। সো এটাই আসলে বোঝাইছে। পরবর্তী সূত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, বলছে একজনের নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এটা বেসিক্যালি প্রতিসরাঙ্কের একটা সূত্র, ঠিক আছে। এক্ষেত্রে এখান থেকে আমরা প্রতিসরাঙ্কের সূত্র পাই। এখন এখানে আপতন কোণ কোনটা, এই চিত্র থেকে যদি আমরা দেখি, এই যে আপতিত রশ্মিটা আছে সেই আপতিত রশ্মিটা
অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আপতন কোণ বলা হয়। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে প্রতিসরিত রশ্মি, সেটা আমাদের এই যে অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করে সেটাকেই বলা হয় মানে কি আপতন কোণ, প্রতিসরণ কোণ বলা হয় এটাকে, ঠিক আছে। সো আর বলা হয়, তাহলে আমাদের সূত্রতে বলতেছে যে সাইন আই আর হলো গিয়ে আমাদের সাইন আর, এই দুইটার অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তার মানে এই দুইটার অনুপাত হলো গিয়ে ইটা ধরা হয়। এটা হচ্ছে প্রতিসরাঙ্কের সূত্র, আমাদের এটা হলো দ্বিতীয় সূত্র। চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নতে। আমাদের চতুর্থ প্রশ্নতে বলা হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো প্রতিসরাঙ্ক বলতেই আমরা বুঝি ওই যে আমাদের মাত্র যে দ্বিতীয় সূত্রটা পড়লাম সেই সূত্রটার কথা। সো আমরা সেই সূত্রটাকে লিখে নিব যে একজনের নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকেই বেসিক্যালি আলোর প্রতিসরাঙ্ক বলে। কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে বোঝায় যখন আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1.52। একদম প্রতিসরাঙ্ক 1.52 বলে দিছে। তার মানে তোমাকে বলতেছে যে তোমার ইটা ইকুয়াল টু 1.52। এখন ইটা মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ইটা মানে আমরা বুঝি যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তার মানে আই মানে আপতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। এখন বলতে পারি যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত আমাদের কত? 1.52। এটাই তোমরা বুঝতে পারতেছি, তাই না? সেটা এখানে আমাদের বলা হয়েছে। আমাদের পরবর্তী পঞ্চম প্রশ্নতে বলছে পানিতে কোনো লাঠি রাখলে বাঁকা কেন দেখায়। সোজা কথা বলি, ধরো আমাদের হলো গিয়ে পানির মধ্যে যখন আমরা লাঠিটা রাখতেছি, ঠিক আছে, আমরা লাঠিকে কিন্তু রাখতেছি, ডুবাই দিচ্ছি না। সো আমরা হাফ অংশ হলো গিয়ে বাইরে রেখে হাফ অংশ হলো গিয়ে ভেতরে রাখতেছি, কিংবা তুমি ভেতরেই রাখো পুরোটা, ঠিক আছে। এখন কথা হলো বাইরে থেকে আমরা ওটাকে বাঁকাই দেখতে পাই কেন বলতো? আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেছে তখন সে কি হয়েছে, একই মাধ্যমে না যেয়ে সে কি করে, তার গতিপথের দিকটা কিছুটা পাল্টে ফেলে। তার যাওয়ার কথা ছিল কিন্তু এরকম একদম সোজাই বরাবর, কিন্তু সে কি করছে, কিছুটা বেগে গেছে। সেই ঘটনাটাকে বলে আলোর প্রতিসরণ, ঠিক আছে। যখন আমরা পানিকে মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে কোনো কিছুকে পাঠাই তখন সেখানে আলোর প্রতিসরণ ঘটে, এবং সে আলোর প্রতিসরণ ঘটার কারণেই আসলে গতিপথের দিকগুলো পাল্টে যায়। আমাদের এটাকে কিভাবে আনসার করতে পারি আমরা একটু দেখি। বলা হচ্ছে পানিতে কোনো লাঠি রাখলে বাঁকা দেখা যায় মূলত আলোর প্রতিসরণের জন্য। আমরা জানি আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়, তুমি যদি খাড়াভাবে দিতা লাঠিটাকে তাহলে সেটাকে আমরা সোজাই দেখতে পেতাম, বাট বাঁকাভাবে দিলেই তুমি হলো গিয়ে সেটাকে কি দেখতে পাবা, যে তার মাধ্যমের বিভেদ তলের গতিপথের দিকটা পাল্টে যায়। এবং আলোক রশ্মির এই যে দিক পরিবর্তন করার ঘটনাটা, এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। সো পানিতে কোনো লাঠি রাখলে ঘনমাধ্যম থেকে পানি ঘনমাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমাদের চোখের মধ্যে প্রতিফলিত হয়। এতে করে লাঠিটির যে নিমজ্জিত অংশের সেই অংশের প্রত্যেকটা বিন্দুই আসলে উপরে উঠে আসে, ফলে আমরা লাঠিকে আসলে খানিকটা উপরে দৈর্ঘ্যে কম এবং বাঁকা দেখতে পাই। অর্থাৎ পানিতে কোনো লাঠি রাখলে সেটাকে আমরা বাঁকা দেখতে পাই বেসিক্যালি আলোর প্রতিসরণের জন্য। চলে যাব আমাদের ষষ্ঠ প্রশ্নতে, উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। সো উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি, অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলি। উত্তল লেন্সের যদি চিত্র আঁকার চেষ্টা করি, উত্তল লেন্সের চিত্রটা হয় এরকম। তার মানে তার মধ্যভাগ যেটা এটা মোটা এবং প্রান্তভাগটা কেমন হয়, সরু হয়। আর অবতল লেন্সের চিত্র যদি আঁকার চেষ্টা করি সেই চিত্রটা হয় এরকম, অর্থাৎ তার মধ্যভাগটা হলো গিয়ে কেমন, সরু, এবং তার প্রান্তভাগটা হয় মধ্যভাগের তুলনায় মোটা। পরবর্তী প্রশ্নতে চলে যাই, বলছে লেন্সের ক্ষমতা বলতে কি বোঝো। সো আমাদের এই যে লেন্স, একগুচ্ছ যে সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার যে প্রবণতা, সেটাকেই বলে লেন্সের ক্ষমতা। আমাদের লেন্স অ্যাকচুয়ালি কি করে, ধর আমাদের চোখের যে ত্রুটি ওটা সমাধান করার জন্যই তো আমরা লেন্সকে ব্যবহার করে থাকি, তাই না? ধরো তোমার হলো গিয়ে অভিসারী লেন্স দরকার, তখন আমরা হলো ওই পাওয়ার ওয়াইজ চশমা ইউজ করি। আমাদের অপসারী লেন্স দরকার, তখন আমরা ওই পাওয়ার ওয়াইজ হলো গিয়ে লেন্স ইউজ করি, তাই না? তাহলে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে লেন্সের ক্ষমতা। সো আমাদের লেন্সের যে ক্ষমতাটা সেটা আমরা কি করি, একদম ডক্টর দেখায় তারপরে আমাদের ফোকাস দূরত্ব ওয়াইজ ব্যবহার করে থাকি। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে যত তাড়াতাড়ি এক বিন্দুতে আসলে একত্রিত করার জন্য, মানে একত্রিত করে যেমন উত্তল লেন্সে বা অবতল লেন্সে করতে পারা যায়, ওই লেন্সের ক্ষমতা তত বেশি হয়। লেন্সের ক্ষমতার প্রচলিত যে এককটা, সে এককটা হলো ডায়োপ্টার, যাকে আসলে ডি দ্বারা প্রকাশ করা হয়। সো লেন্সের এই ক্ষমতাটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখন পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে লেন্সের ক্ষমতা
-2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? সো আমরা জানি যে আমাদের চোখের মধ্যে বেসিক্যালি দুই ধরনের প্রবলেম হয়, একটা হলো উত্তল লেন্স লাগে আর একটা হলো গিয়ে অবতল লেন্সের দরকার হয়। উত্তল লেন্স কাদের দরকার হয়? উত্তল লেন্স হলো আমাদের তাদের দরকার হয় যারা বেসিক্যালি কাছে জিনিস দেখতে পায় না বাট দূরে জিনিস দেখতে পায়। আর অবতল লেন্স কারা ইউজ করি? যারা বেসিক্যালি কাছে জিনিস দেখতে পায় না বাট দূরে জিনিসকে দেখতে পারি। এখন উত্তল লেন্সের পাওয়ার হয়, চশমার পাওয়ার হয় প্লাস, চশমার পাওয়ার কেমন হয় মানে ক্ষমতা হয় প্লাস, এটা হলো গিয়ে উত্তল লেন্স, অর্থাৎ সে হলো কাছে জিনিস ঠিকঠাক দেখতে পায় না। আর এই যে মাইনাস যেটা আছে এরা ইউজ করে অবতল লেন্স, ঠিক আছে, এরা হলো গিয়ে দূরবর্তী জিনিসগুলোকে দেখতে পায় না ঠিক মতো। সো আমাদের লেন্সের ক্ষমতা আমরা কিভাবে লিখতে পারি যে -2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? কোনো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে ওই লেন্সের ক্ষমতা বলা হয়। সো ওই লেন্সের ক্ষমতা -2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? ক্ষমতা বলতে বোঝায় যে লেন্সটা হলো অবতল। সো আমরা মাইনাস পয়েন্টটা দেখেই বুঝতে পারতেছি এটা একটা অবতল। আর সেটা হলো গিয়ে বলছে লেন্সটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মিগুচ্ছকে এমনভাবে অপসারিত করে যেন এটা লেন্স থেকে 40 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত পড়ছে বলে মনে হয়। এখন এই 40 সংখ্যাটা আসলে কোথা থেকে আসলো, তাই না? আমাদের 40 সংখ্যাটা আসলে ফোকাস দূরত্ব বুঝাইছে। সো আমরা একটা সূত্র জানি, সূত্র কি জানি বলতো? ক্ষমতা ইজ ইকুয়াল টু 1/, ফোকাস দূরত্ব, 1/, ফোকাস দূরত্ব। তাহলে আমরা একটু যদি এই যে এই ক্ষমতাটা ইউজ করে আমাদের যে 2.5 ক্ষমতাটা দিচ্ছে এটাকে ইউজ করে ফোকাস দূরত্বটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের কি আসবে বলো তো আলটিমেটলি? সো আমরা লিখতে পারি যে ফোকাস দূরত্ব ইকুয়াল টু 1/, ক্ষমতা, বা লিখতে পারি যে 1/2.5। তাহলে 1কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে আমরা যে এককটা পাবো সেটা আসবে আমাদের মিটারে, সেটা আসবে আমাদের কিসে? মিটারে। সেই মিটারে যে এককটা পাবো সেটাকে আমরা 100 দিয়ে যখন গুণ করে দিব তখন সেটাকে আমরা পাবো সেন্টিমিটারে। তখনই আমরা এই 40 সেন্টিমিটার আনসারটা আসলে ওখান থেকেই পাই। তাহলে ওই 40 সেন্টিমিটার দূরের জিনিস, দূরের কোনো কিছু আসলে ওখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আশা করি আজকের ক্লাসে সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।